শেখ বাড়ি বড় ছেলে আহসান সাহেবের বাড়ি থেকে গ্যারেজের সাথে পরিচিত পৃথিবীতে ফিরে আসার পর আমার হাতে ধরা ছোট্ট ভিজিটিং কার্ডটাই যেন অমাবস্যার আকাশের এক ফালি চাঁদ হয়ে জ্বলজ্বল করছিল। জীবনটা যে এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি, এই বিশ্বাসটুকু ক্ষীণ আলোর রেখার মতো আমার অন্ধকার জগতে প্রবেশ করছিল। গফুর চাচা আমার পাশে বসেছিলেন। তার মুখে ছিল অদ্ভুত এক তৃপ্তির ছাপ, যেন কোনো বড় দায়িত্ব পালন করে তিনি আজ ভারমুক্ত। রাতটা আমার নির্ঘুম কাটল উত্তেজনায়, আশায় আর পুরোনো দিনের ক্ষতের তীব্র ব্যথায় বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। একদিকে আহসান কনস্ট্রাকশনের চাকরির একটা উজ্জ্বল সম্ভাবনা, অন্যদিকে সেই চাকরির জন্য প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো উদ্ধার করার দুঃসহ চিন্তা। আমার সব শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, আমার পরিচয়ের দলিলগুলো রয়ে গেছে আমার আগের অফিসের ড্রয়ারে, সেই মতিঝিলের সুইটস ভবন, যেখান থেকে আমাকে চোরের অপবাদ দিয়ে আমার আত্মসম্মানকে বুটের তলায় পিষে বের করে দেওয়া হয়েছিল। ম্যানেজার সারওয়ার সাহেব সেই বিদ্রোহ মাখা হাসি, সহকর্মীদের ফিসফাস, দারোয়ানের তাচ্ছিল্যের চাহনি, সবকিছু যেন দগদগে খাওয়া হয়ে আমার অস্তিত্বে মিশে গেছে। আমি কোন মুখে আবার সেখানে যাব? পরের দিন সকালে দ্বিধাগ্রস্ত মন নিয়ে আমি গফুর চাচাকে সবটা খুলে বললাম। তিনি মন দিয়ে সবগুলো শুনিল। তারপর কপালে চিন্তার ভাঁজ পড়ল, কিন্তু পরক্ষণই সে মুখটা দৃঢ় হয়ে উঠল। তিনি আমার কাঁধে হাত রেখে সেই পরিচিত ভরসাই গলায় বললেন, আমি সাহেব, যে মাটিতে আচার খাইছেন সেই মাটি ধইরাই তো আবার খাড়াইতে হইব। আপনি একা যাইবেন না, আমি আপনার লগে যাব। আপনি কোনো কথা কইবেন না, খালি দরকারি কাগজ নিয়ে চাইলে চলে আসবো। আপনার হকের জিনিস আপনি আনবেন, এতে শরমের কিছু নাই। চাচার কথায় আমি সাহস পেলাম, কিন্তু পরক্ষণেই আমার পরনের পোশাকের দিকে তাকিয়ে মনটা আরো দমে গেল। এই ছেঁড়া শার্ট আর ময়লা প্যান্ট পরে ওই ঝা চকচকে অফিসে ঢোকার কথা ভাবতেই আমার ভিতরটা কুঁকড়ে যাচ্ছিল। গফুর চাচা হয়তো আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছিলেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, সাহেব, অফিসে তো আর এই লুঙ্গি শার্ট পরে যাওয়া যায় না, গেলে লোকজন জোকার ভেবে তাকিয়ে থাকবে। চলেন বাজার থেকে একটা শার্ট প্যান্ট কিনে আনি। আমি হতাশ হয়ে বললাম, কিন্তু চাচা, আমার কাছে তো একটা টাকাও নেই। গফুর চাচা আমার কথা শুনে একটু হাসলেন। তিনি উঠে গিয়ে গ্যারেজের কোনায় রাখা তার বহু পুরনো টিনের টাক্সটা খুললেন। টাক্সের ভিতর থেকে পুরনো কাপড়ের পুটলির মধ্যে থেকে অতি সাবধানে একটা পলিথিন মোড়ানো কয়েকটা নোটের বান্ডিল বের করলেন। অনেক দিনের জমানো টাকা, হয়তো গ্রামে পরিবারের কাছে পাঠাবেন বলে রেখেছিলেন। সেই টাকা গুনে তিনি আমার হাতে 3,000 টাকা গুঁজে দিলেন। আমি আঁতকে উঠে বললাম, না না চাচা, এ আপনি কি করছেন? এ আপনার জমানো টাকা, আমি এটা নিতে পারবো না। আমার হাতটা সরিয়ে দিতেই তিনি আমার হাতটা আরো শক্ত করে ধরলেন। তার চোখে ছিল এক বাবার স্নেহ আর অধিকার। তিনি বললেন, সাহেব, বাপে কি পোলারে কিছু দিলে হিসাব করে? আপনি আমার পোলার মতো। আপনি একটা ভালো চাকরি পাইলে আমার এই টাকার দাম উঠে যাব। এই টাকা দিয়া ভালো দেখে এক জোড়া কাপড় কিনে নন, বাপের উপর কথা কইতে নয়। তার গলা স্বরে এমন এক আবেগ আর অধিকার ছিল যে আমার সব প্রতিবাদ উড়ে গেল। আমার চোখ দুটো ঝাপসা হয়ে গেল। যে মা আমাকে জন্ম দিয়েছেন, তিনি আমাকে রাস্তায় ফেলে দিয়েছেন, আর এই প্রায় সেটা মানুষটা নিজের সর্বস্ব দিয়ে আমাকে দাঁড় করানোর চেষ্টা করছেন। আমি কাঁপা কাঁপা হাতে টাকা নিলাম। আমার গলা ধরে আসছিল, কোনো কথা বলতে পারছিলাম না। সেদিনই সকালে আমরা বাপ বেটা মিলে নিউ মার্কেটের দিকে গেলাম। একটা সাধারণ দোকান থেকে আমি ফর্মাল শার্ট আর প্যান্ট কিনলাম। অনেকদিন পর নতুন কাপড়ের গন্ধ আমার নাকে আসলো, এসে লাগলো। এই কেনাকাটার মধ্যে কোনো আভিজাত্য বা বিলাসিতা ছিল না, ছিল কেবল হারিয়ে যাওয়া আত্মসম্মানটুকু ফিরে পাওয়ার এক চেষ্টা। পরের দিন সকালে নতুন পোশাকে নিজেকে আয়নায় দেখে আমি নিজেই চমকে গেলাম। পোশাকেই যেন মানুষের অর্ধেক আত্মবিশ্বাস ফিরে আসে। গফুর চাচা আমার দিকে তাকিয়ে রইলেন। তার মুখে ছিল গর্বের হাসি, যেন আমি তার নিজের সন্তান। আজ কোনো বড় অভিযানে চলেছি। আমরা চাচার রিক্সায় চড়েই মতিঝিলে সেই সুইস বিল্ডিংটার দিকে রওনা দিলাম। রিক্সাটা যখন আমার পুরনো অফিসের সামনে এসে থামলো, আমার হৃৎপিণ্ডটা থক থক করতে লাফাচ্ছিল। আমি ভিতরে ঢুকতেই এতুস্ত করলাম। গফুর চাচা আমার হাতটা ধরে বললেন,
ডরায়েন না সাহেব, আল্লাহ ভরসা। আমরা ভিতরে ঢুকতেই রিসিপশনের মেয়েটা অবাক হয়ে আমার দিকে তাকালো। তার চোখে রাজ্যের প্রশ্ন আর তাচ্ছিল্যের বদলে ছিল এক ধরনের দ্বিধা। আমি তাকে এড়িয়ে সরাসরি লিফটের দিকে এগিয়ে গেলাম। লিফটের দরজা খুলতেই পরিচিত পারফিউম আর কফির গন্ধ নাকে এসে লাগলো। কিছুই বদলায়নি, বদলে গেছে শুধু আমি আর আমার পরিস্থিতি। আমার ফ্লোরের সহকর্মী আমাকে আর আমার সাথে লুঙ্গি পাঞ্জাবি পরা গফুর চাচাকে দেখে কানাঘুষা শুরু করে দিল। আমি সেদিকেও পাত্তা না দিয়ে সোজা আমার বসের জনাব শফিকুর রহমান সাহেবের ঘরের দিকে এগিয়ে গেলাম। আজ ম্যানেজার রুমে আমি আর যাইনি। উনি মানুষটা কেমন যেন। দরজায় নক করতেই ভিতর থেকে সেই পরিচিত গম্ভীর গলা ভেসে এলো, আসুন। ভিতরে ঢুকতেই শফিক সাহেব ফাইল থেকে মুখ তুলে তাকালেন। আমাকে দেখে তার চোখে মনে স্থির হয়ে গেল। তার বিষময় দ্বিগুণ হলো। আমার পাশে দাঁড়ানো গফুর চাচাকে দেখে তিনি প্রায় লাফিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। রাফিদ, তুমি? আল্লাহ, কোথায় ছিলে তুমি? তার গলায় কোনো ভর্ৎসনা ছিল না, রাজ্যের বিষময় আর এক ধরনের স্বস্তি যা আমি কল্পনাও করতে পারিনি। আমি কিছু বলার আগে তিনি বলে উঠলেন, আরে বসো, আগে বসো। আর তিনি গফুর চাচা দিকে ইশারা করলেন। আমি নিচু গলায় বললাম, আমার চাচা, আমি শুধু আমার কিছু সার্টিফিকেট নিতে এসেছিলাম স্যার, আমার ড্রয়ারে ছিল। আমার কথা শেষ করতে না দিয়েই শফিক সাহেব তার টেবিলের ড্রয়ার থেকে একটা বড় খাম বের করলেন। সেটার উপর আমার নাম লেখা। তিনি খামটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, তোমার সবকিছু এইখানেই আছে রাফি, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। তিনি একটা দীর্ঘ শ্বাস ফেলে বলতে শুরু করলেন, জনাব রাফিদ সাহেব, আমরা সত্যি দুঃখিত। সেদিন তোমার কোনো দোষ ছিল না, তোমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছিল। সব দোষ ছিল অ্যাকাউন্টসের সবুজের। সেই ক্লায়েন্টের টাকাটা সরিয়েছিল আর দোষটা তোমার ঘাড়ে চাপানোর জন্য নকল কাগজপত্র তৈরি করেছিল। সিসিটিভি ফুটেজ আর ইন্টারনাল অডিটে সব ধরা পড়েছে। সে এখন জেলে আছে। আমি স্তব্ধ হয়ে শুনেছিলাম, আমার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছিল। তাহলে আমি নির্দোষ? আমার ভেতরকার সব অভিমান, ক্ষোভ আর অপমান যেন এক মুহূর্তে বরফ খোলা জলের মতো বেরিয়ে আসতে চাইল। আমার মাথাটা ঘুরছিল। আমি চেয়ারে হাতটা শক্ত করে ধরলাম আর বললাম, তখন আমি বলেছিলাম আমি নির্দোষ, সেই জন্যই সত্যি আমি নিজে থেকে ক্ষমা চাইছি। শফিক সাহেব বলে চললেন, আমরা এইটা জানার সাথে সাথেই তোমার নাম্বার অসংখ্যবার ফোন দিয়েছি, কিন্তু তোমার ফোন বন্ধ পেয়েছি। উপায় না দেখে তোমার শেখ বাড়ির ঠিকানায় লোক পাঠিয়েছিলাম। তোমার মা বললেন তুমি নাকি অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছো। কোথায় আছো তা তিনি জানেন না। ভালোই হলো আজ তোমাকে পেয়ে গেলাম। আমি জানি তোমার যে মান সম্মান হানি হয়েছে তা আমরা ফিরিয়ে দিতে পারবো না। তিনি একটু থামলেন, তারপর আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, তবে তোমার চাকরিটা আমরা ফিরিয়ে দিতে চাই, সাথে 2 লাখ টাকা একটা চেকও দিচ্ছি। আমাদের অফিস থেকে তোমার সম্মানহানি হওয়ার জন্য এই সামান্য ক্ষতিপূরণ। আমি জানি এই টাকা তোমার সম্মানের কাছে কিছুই নয়, তবুও রাখলে আমরা খুশি হব। আর শুধু তাই নয়, তোমার হারানো সম্মানটুকু জনসম্মুখে ফিরে দেওয়ার জন্য আমরা দেশের প্রথম সারির একটা পত্রিকায় আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে তোমার সততার কথা প্রকাশ করে দেব, যাতে সবাই তোমার সম্পর্কে সত্যিটা জানতে পারে। আর তোমাকে আমরা আগের পোস্টে নয়, মার্কেটিং বিভাগের হেড হিসাবে প্রমোশন দিচ্ছি। আশা করি তুমি আমাদের ফিরিয়ে দেবে না। কি বলো রাফিদ সাহেব? স্যারের কথাগুলো আমার মাথায় পারমাণবিক বোমার মতো খাটছিল। চাকরি, প্রমোশন, টাকা, পত্রিকায় বিজ্ঞপ্তি। যে অফিস থেকে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানেই আজ আমার জন্য এমন প্রস্তাব। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার ভিতরটা দ্বিধায় জ্বলছিল। একদিকে আহসান সাহেবের দেওয়া সুযোগ, অন্যদিকে এই ফিরে পাওয়া মান সম্মান। আমি অসহায়ভাবে পাশে দাঁড়ানো গফুর চাচার দিকে তাকালাম। গফুর চাচা আমার অবস্থা বুঝতে পারছিলেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে খুব ধীর কিন্তু স্পষ্ট ইশারায় মাথা নাড়ালেন। তার চোখ বলছিল, সুযোগটা লন সাহেব, এটা আপনার হকের পাওনা, আপনার অধিকার। আমি স্যারের দিকে তাকালাম। আমার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। অনেক কষ্টে বললাম, আমি আমি রাজি স্যার। শফিক সাহেবের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি চেকটা আর অ্যাপয়েন্টমেন্টের লেটারটা আমার হাতে তুলে দিলেন। অফিস থেকে বের হওয়ার সময় মনে হচ্ছিল আমি যেন এক নতুন মানুষ। যে অপমান মাথায় নিয়ে আমি এই বিল্ডিংয়ে ঢুকেছিলাম, বের হওয়ার সময় তার বদলে মাথায় ছিল ফিরে পাওয়া আত্মবিশ্বাসের মুকুট। রাস্তায় নেমে আমি 2 লাখ টাকার চেকটার দিকে তাকালাম। আমার কাঁপা কাঁপা
হাত থেকে চেকটা নিয়ে গফুর চাচা খুব যত্ন করে তার পাঞ্জাবির পকেটে রাখলেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, চাচা চলেন ব্যাংকে যাই, এই টাকা থেকে 50,000 টাকা আপনার। গফুর চাচা আঁতকে উঠে বললেন, না না সাহেব, এ কি কর, এটা আপনার সম্মানের টাকা, এইখানে আমার কোনো হক নাই। আমি তার হাতটা ধরলাম, আমার গলা ধরে আসছিল। বললাম, চাচা আপনি না বললে আমি আপনার আপন ছেলের মতো, তাহলে ছেলের টাকায় কি বাবার হক থাকে না? আপনি পাশে না থাকলে, আমাকে সাহস দিলে আমাকে সাহস না দিলে, এমনকি এই শার্ট প্যান্টটা কিনে না দিলে তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। এই টাকা আমি একা নিতে পারবো না, আপনি না নিলে আমিও এই চেক ভাঙাবো না। আমার জেদ আর আবেগের কাছে চাচার প্রতিরোধ ভেঙে পড়ল। তার চোখ দুটো ছলছল করে উঠল। তিনি আর কোনো কথা বললেন না। ব্যাংক থেকে টাকা তুলে আমি 50,000 টাকা জোর করে চাচার হাতে গুঁজে দিলাম। বাকি টাকা থেকে কিছু টাকা সঞ্চয় হিসাবে রাখলাম, আর বাকি টাকা দিয়ে অফিসের পাশেই একটা মোটামুটি ভালো 2 বেডের ফ্ল্যাট ভাড়া নিলাম। বাড়িওয়ালাকে 3 মাসের অগ্রিম দিয়ে চাবিটা হাতে নিয়ে আমার মনে হলো, শেখ বাড়ির সেই বিশাল খাঁচাটার চেয়ে এই ছোট্ট আশ্রয়টা অনেক বেশি আপন, অনেক বেশি নিরাপদ। সেদিন সন্ধ্যায় আমি গফুর চাচাকে বললাম, চাচা কাল থেকে আপনি আমার সাথে এই নতুন ফ্ল্যাটে থাকবেন। এত বড় ফ্ল্যাটে আমি একা কি করব? গফুর চাচা অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন, তারপর শিশুর মতো হেসে বললেন, আপনি আপনার লগে থাকুন সাহেব, কিন্তু আপনার রিক্সা আর চালাতে হবে না। চাচা আপনি অনেক খেটেছেন, এখন আপনার আরাম করার সময়, আপনি আমার সাথে থাকবেন বাবার মতো, আমার নতুন জীবনের অভিভাবক হয়ে। আমি বললাম। চাচার গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি কিছু না বলে শুধু আমার মাথায় হাত রাখলেন। এই স্পর্শ ছিল হাজারো আশীর্বাদ। নতুন ফ্ল্যাটে ওঠার পর মনে হলো আমার জীবনের এক অন্ধকার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো আমি আবার উঠতে চলেছি। তবে এবার আমার ডানা অনেক বেশি শক্তিশালী, কারণ এই ডানার নিচে আছে পুরীর গফুর মতো একজন মানুষের নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়। শেখ বাড়ির পরিচয় মুছে গেছে, কিন্তু আমি একজন বাবা পেয়েছি, যে বাবার রক্তে আমার কেউ নন, কিন্তু অনুভবে আত্মায় আমার সব কিছু।